This call is now being recorded. ওকে, চলো আজকে শুরু করছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। তো আজকে আমরা বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানবো। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর তো সেইভাবে কোনো সিলেবাস হয় না, তবু বেশ কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন্স, যেগুলো যে ধরনের কোয়েশ্চেন্স আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেই রকম কিছু কোয়েশ্চেন্স আজকে আমরা সলভ করব। ঠিক আছে? এবং প্রত্যেকটা আমরা ডিটেলসে সলভ করব। ঠিক আছে? ডিটেলসেই সলভ করব। এবং সেই মতো করে আমরা ক্লাসটা দেখব। চলো, তো আজকের প্রথম কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন আজকে, নাম্বার 1, which nation has unveiled, আমার লেখা দেখা যাচ্ছে তো? ওকে, 600 kmph maglev train, the fastest, যেটা কিনা সবচেয়ে দ্রুত গতির, হ্যাঁ, বা এখনো পৃথিবীর মধ্যে যত ট্রেন রয়েছে সবচেয়ে দ্রুত গতির ট্রেন কোথায়? গ্রাউন্ডে। ঠিক আছে? মাটিতে ভেহিকেল, গ্রাউন্ড ভেহিকেল গ্লোবালি বলা হচ্ছে এই যে ট্রেনটা মাটির সাথে কোনো টাচ করবে না। ঠিক আছে? যেমন আমরা যে ট্রেনগুলো সাধারণত দেখি সেগুলো কি মাটির সাথে টাচ করে রেল লাইন পাতা থাকে, তার সাথে চলে, তাই না? কিন্তু এই ট্রেনটা কোনোভাবে, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে দ্রুতগামী স্পিডের ট্রেন হবে, এবং যার গতিবেগ থাকবে 600 কিলোমিটার/আওয়ার। ভাবতে পারছো আমাদের এক্সপ্রেস ট্রেনগুলোর গতিবেগ কত? খুব বেশি হলে শতাব্দী, রাজধানী এরা যায়, তেজাস এক্সপ্রেস এরা যায় 300 350, তার ডবল। ঠিক আছে? তারা যাবে, অথচ মাটির সাথে, রেল লাইনের সাথে কোনো টাচ থাকবে না। ইভেন মেট্রো নয় যে পাশে, মেট্রো তো রেল লাইনের উপর দিয়েই যায়। ঠিক আছে? ইলেকট্রিসিটিটা রেল লাইন থেকে নেয় জাস্ট। এইটা কিন্তু কোনোভাবে মাটির সাথে টাচ করবে না। পারা যাবে? না, আমি গেস করতে পারি। হ্যাঁ, বলো। এটা খুব ফেমাস হয়েছে। ও, জানি না। বলো। জাপান। জাপান। হ্যাঁ, আমরা একমাত্র গেস ওই কয়েকটা নির্দিষ্ট কান্ট্রি আছে সেগুলোতেই গেস করি। তাছাড়া করতে পারি না। হ্যাঁ। মঞ্জিতা, হুম, অসম্ভব উন্নতি করেছে দেশগুলো। মঞ্জিতা, আচ্ছা স্যার, তোমরা প্রত্যেকে ফোনটা ল্যান্ডস্কেপ করে নিও যাতে একটু বড় দেখা যায় প্রেজেন্টেশনটা। ঠিক আছে? একটু বড় জুম জুম করে নিও। বড় করা দরকার নেই, ল্যান্ডস্কেপ করলে দেখতে পাবে আশা করি। চায়না নাহলে তোমার জাপান, দুটোর মধ্যে যে কোনো একটা। কাছাকাছি গিয়েছে, একদম ঠিক। এটা হবে অ্যান্সার, হয়ে যাবে, এটার অ্যান্সার হবে চায়না। হুম, অভূতপূর্ব উন্নতি করেছে। এবং এই পয়েন্টটা আগে একটু ডিসকাস করে নি। শুধু আমাদের একটা পয়েন্টের অ্যান্সার জানলেই হবে না, হয়তো এই এই সেশন থেকে, এই কোশ্চেনটা থেকে এই কোশ্চেনটা এলোই না, এর তো কোনো সিলেবাস নেই, বা শিওর শর্ট করে কিছু বলাও যায় না, কিন্তু এরকম হতে পারে এলোই না, কিন্তু এই প্রশ্নের প্রসঙ্গে আরো আদার্স যেগুলোর আমরা আলোচনা করব, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা আমরা ইনফরমেশন পাবো, এবং সেইখান থেকে হয়তো কোনোভাবে কোনো একটা কোশ্চেন এসে যেতে পারে। ঠিক আছে? তো চলো আমরা এটার আগে দেখে নিই। তাহলে এর অ্যান্সারটা হবে চায়না, নিঃসন্দেহে চায়না। ঠিক আছে? কিন্তু শুধু অ্যান্সার করলেই, অ্যান্সার জানলেই হবে না। অনলাইন আর জিকে জিএস এগুলো পড়ে কিন্তু বর্তমানে কোনো লাভ পাওয়া যায় না। ঠিক আছে? যদি আমরা যদি আমরা আহ
এগুলো নিয়ে ডিটেলস ডিসকাস করি তাহলে কিন্তু কমনের জায়গাটা তবু কিছুটা থেকে যায়। আমি বেশ কিছু সিলেক্টিভ করেছি, তোমরা বিভিন্ন জায়গা থেকে পেপার ম্যাগাজিন এগুলো পড়ে প্রচুর প্রচুর পাবে। সেগুলো কিন্তু আহ পড়াটা যতটা দুঃসাধ্য ব্যাপার তার থেকেও বেশি দুঃসাধ্য ব্যাপার হচ্ছে মনে রাখা সেগুলো। তো আমি বেশ কিছু সিলেক্টিভ কোশ্চেন এনেছি, এবং তোমরা এর আগেই দেখেছো আমরা জিএস জিকে যেগুলো পড়িয়েছিলাম, তিনটে তোমাদের দুটো ক্লাস হয়েছিল জিকে জিএস এর, ঠিক আছে, জিকে সি এর দুটো ক্লাস হয়েছিল। সেখান থেকে কিন্তু প্রায় কম করে 11টা কোশ্চেনের মতো আমরা কমন পেয়েছিলাম, মানে ডাব্লিউবি ওয়্যারলেস অপারেটর বলো, লেডি কনস্টেবলের যে পরীক্ষাগুলো হয়ে গেল রিসেন্ট, সেখানে কিন্তু আমরা কমন দিতে পেরেছিলাম। হুম। তো বেশ কিছু সাজেশন কিন্তু আসে, এবং সেই রকম বেশ কিছু ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন আসার মতো, হ্যাঁ, প্রচুর সিএ আছে, কিন্তু সবকিছুই কিন্তু ইম্পর্টেন্ট, সিমিলার ইম্পর্টেন্ট নয়। সেগুলো মুখস্থ করে কোনো লাভ হয় না, যেগুলো এক্সাম ভিউ পয়েন্ট থেকে ট্রেন্ড অ্যানালিসিস করে তুলে আনা হচ্ছে সেগুলো একটু দেখে নিও। তাহলে এটার অ্যান্সার কি হয়ে গেল? চায়না। এইবার যদি বলে এই যে ট্রেনটা 600 কিলোমিটার মানে স্পিডে চলবে এবং তার নাম কি বলা হচ্ছে? ম্যাগলেভ ট্রেন, ঠিক আছে। এটাও এখান থেকে কোশ্চেনটা হয়তো এসে যেতে পারে, দেশটার নাম সবাই হয়তো জেনে গেল, কিন্তু কোশ্চেনটা এটাও হয়ে যেতে পারে যে ম্যাগলেভ ট্রেন মানে এরকম চায়না একটা এরকম ট্রেন আনতে চলেছে, সেটা কি ট্রেন, হ্যাঁ। বা এটাও কোশ্চেন এসে যেতে পারে যে ট্রেনটা যখন চলবে, হ্যাঁ, নর্মাল যে ট্রেনটা যখন চলবে, ঠিক আছে, ট্রেনটা এর কোনো চাকা থাকবে না, ঠিক আছে, এর কোনো চাকা থাকবে না। এটা কিসের উপর চলবে? একটা টেকনোলজির উপর চলবে, মানে সারফেসের সাথে কোনো টাচ থাকবে না, কিন্তু প্রবল গতিতে সে চলে যাবে। কি এই যে টেকনোলজিটার নাম বলছে কি না? হাইপার লুপ। হাইপার লুপ টেকনোলজি, হ্যাঁ। এই হাইপার লুপ, এটা আমাদের জানার প্রয়োজন নেই, এটা আমরা এতে গিয়ে দেখব নেক্সট যখন আহ, আমরা দেখছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টে দেখবো হাইপার লুপ কি, বা এই ধরনের অ্যাডভান্স ফিজিক্স পার্ট গুলো। হুম। তো এগুলো আমরা যখন দেখব তখন সেগুলো দেখা যাবে। যাই হোক, আপাতত জেনে রাখো এটা টেকনোলজিটার নাম হচ্ছে হাইপার লুপ, ঠিক আছে। ম্যাগলেভট্রন হাইপার লুপ টেকনোলজিতে চলবে, যেটা মাটিকে টাচ করবে না, এবং ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি দ্রুতগামী ট্রেন হবে এটা, 600 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে তিনটে কোশ্চেন হতে পারে, এই টেকনোলজিটার নাম দিয়ে আসতে পারে, বা এইটাই ধরো অ্যান্সার হবে হাইপারলুপ টেকনোলজি, এটা দিয়ে আসতে পারে, কোন দেশ করছে আসতে পারে, স্পিড কত আসতে পারে, আর ট্রেনটার নাম কি হবে সেটাও আসতে পারে। তাহলে এতগুলো দেখো আমরা আলোচনা করে ফেললাম। এইবার একটা অ্যাডভান্স ফ্যাক্ট হিসাবে জেনে রাখো, এই যে চায়নার কথা বলছি, একটা অসম্ভবকে সম্ভব করে এরা দেখিয়েছে, সেটা হচ্ছে তারা আর্টিফিশিয়াল, এতটাই অভূতপূর্ব উন্নতি তারা করছে বর্তমানে, মানে হিসেব মতো তারা ইউএসএ কে ছাপিয়ে গিয়েছে অলরেডি বলা চলে। আর্টিফিশিয়াল সান তৈরি করে ফেলেছে, জানো কি এরা? না তো। বুঝতে পারছো কোন জায়গায় তারা উন্নতি করে বেরিয়ে গেল? হ্যাঁ, সেখানে আমেরিকা তো মানে ভারত তো দূরের কথা, আমেরিকা বা অন্যান্য দেশ কল্পনাও করতে পারে না সেগুলো, ঠিক আছে। আর্টিফিশিয়াল সান তৈরি করে রেখেছে, এবং বলছে এই সানের যে মানে রেডিয়েশন থাকবে বা তাপমাত্রা থাকবে, হুম, আমরা জানি একমাত্র একটাই দেশ আছে পৃথিবীতে যারা কৃষির পাশাপাশি টেকনোলজি বা ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিতেও সমান তালে জিডিপির সাথে তাল মিলিয়ে প্রচুর ডেভেলপ করেছে, হ্যাঁ, এটা হচ্ছে চায়না। তো তারা আর্টিফিশিয়াল যে সানটা তৈরি করেছে, সেখানে বলছে তারা যে এখানে মোটামুটি প্রায় আহ এই যে সানটা রয়েছে সেটা থেকে মোটামুটি 300 বছরের মতো তাপমাত্রা, 300 বছর মতো তাপমাত্রা তারা দিতে পারবে সক্ষম, এবং সূর্য না থাকলেও 300 বছর যদি সেই সূর্য তাদের দেশে থাকে, তাহলে তাদের চাষবাস কোনো কিছু, কোনো দিক থেকে কোনো অসুবিধার কোনো সমস্যার সম্মুখীন তারা হবে না, ঠিক আছে। এইরকম একটা আর্টিফিশিয়াল সান তারা তৈরি করে ফেললো। নেক্সট, নেক্সট কোশ্চেন, নাম্বার 2,
অ্যামাজন ফাউন্ডার, অ্যামাজন ফাউন্ডারের নাম কি জানো? এটা জানা উচিত। উম, হ্যাঁ, দাঁড়াও, আজকে দেখলাম পেপারে, অপশন দিলে বলতে পারবো, কিন্তু হুম, মুখস্থ নেই। সুন্দর পিচাই, সত্য নাদেলা, জিন্দাল, নিতেন জিন্দাল। এইবার বলো। অ্যামাজন বললে তো? হ্যাঁ, অ্যামাজনের সিইও না, মানে প্রতিষ্ঠাতা? সিইও বা প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা। লিখে ফেলেছি অলরেডি, দেখো আমি আমি কিন্তু মজা করে কিন্তু অপশানে উত্তরটা দিইনি। হ্যাঁ, আমি ওই ওকে, জন্যই কনফিউজ হচ্ছি, কারণ আমি অ্যামাজন আজকেই ফাউন্ডার পেপারে এই জেফ হোপস বেজোস। মনে পড়ছে আমার। একদম। বেজোস তো, এটা হোপস মনে পড়ছে, ওই জন্য আমি অ্যান্সার হুম, করতে পারছি না। আমি আজকেই পেপারে পড়েছি নামটা, আজকে দিয়েছিল অ্যামাজনে কি আচ্ছা। একটা খবর জানা। এজ অফ দা, আমি আসলে তোমার স্ক্রিন দেখিনি, আমি অন্যদিকে তাকিয়ে আচ্ছা ভাবছি। আচ্ছা আচ্ছা, স্পেস লাস্টেড ফর হাউ মেনি মিনিটস? বলছে অ্যামাজন ফাউন্ডার জেফ বেজোস ট্রিপ টু দ্য এজ অফ স্পেস লাস্টেড ফর হাউ মেনি মিনিটস। এই কয়েক মাস আগে, 2-3 মাস হলো, তিনি তার কয়েকজন সঙ্গী সাথীদেরকে নিয়ে মহাকাশ থেকে ঘুরে এলেন। ঠিক আছে, এবং বলছে এখানে প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে তিনি সেখানে হাউ মেনি মিনিটস, কতক্ষণ ছিলেন, স্পেসে গিয়ে তিনি কতক্ষণ ছিলেন। হুম, বলা যাবে? না, বলতে পারবো না। আচ্ছা, মঞ্জিতা ট্রাই করবে, স্যার দেখছি। বলো, তারপর আমি বলছি। আমি তো বলবোই। না স্যার। আচ্ছা, তো এর উত্তরটা হবে 10 মিনিট, প্রায় 11 মিনিট। গুগল সার্চ করলে পাবে 11 মিনিট, বাট এটা অ্যাকচুয়ালি 10 মিনিট 18 সেকেন্ড। হ্যাঁ, 10 মিনিট 18 সেকেন্ড। ঠিক আছে, এইবার এটা তো উত্তর গেল। এবার এই সম্পর্কিত বেশ কিছু যদি তথ্য আমরা দেখে নিই, হ্যাঁ, সেখানে আমরা কি কি দেখব, যে এই যে জেফ বেজোস গিয়েছিলেন, তার সঙ্গী সাথী হিসাবে আর কারা কারা গিয়েছিলেন যদি বলি, তাহলে জেফ বেজোস নিজেই তো গেছিলেন। জেফ বেজোস, যিনি অ্যামাজনের সিইও এখন, তিনি ছিলেন। তার ভাই এম বেজোস ছিলেন, অ্যান্ড অলিভার ডেইমেন। ঠিক আছে, আর একজন ছিলেন ওয়ালি ফাঙ্ক, ওয়ালি ফাঙ্ক। হ্যাঁ, এবং যদি এনাদের প্রত্যেকের দেখি, এনারা তো দুজন জানো ইউএসএ। হ্যাঁ, ইউএসএ তে দুজন। আর অলিভার ডেমেন, ইনি ছিলেন নেদারল্যান্ড। ঠিক আছে, আর এই ওয়ালি ফাঙ্ক, ইনিও হচ্ছেন ইউএসএরই, কিন্তু ইনি ছিলেন একজন মহিলা। ঠিক আছে, ইনি ছিলেন একজন ফিমেল। হ্যাঁ, এনারা সবাই মেল। এনারা ছিলেন মেল, ইনি ছিলেন ফিমেল। এবং এনার দিয়েই প্রশ্ন এখান থেকেও আসতে পারে। এনার এজ হচ্ছে 82। হুম, ইনি যে বছরে যে বয়সে ঘুরে এলেন, এনার এজ হচ্ছে এখন 82। এবং এনারা সবাই হচ্ছেন এক একজন মহাকাশ ভ্রমণকারী। ঠিক আছে, মানে স্পেস ট্রাভেলার। হুম, এবং এইখান থেকে এনাকে বলা হচ্ছে যে ইনি হচ্ছেন ওল্ডেস্ট ওল্ডেস্ট স্পেস ট্যুরিস্ট। ঠিক আছে, ওল্ডেস্ট স্পেস ট্যুরিস্ট অফ দ্য ওয়ার্ল্ড।
ঠিক আছে, এনাকে বলা হচ্ছে ওল্ডেস্ট প্লেস স্পেস ট্যুরিস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, কত বছর বয়সে ঘুরে এলেন? 82 বছর বয়সে ঘুরে এলেন। এবং যদি বলে কোন দেশ থেকে, ইউএসএ। ঠিক আছে, এটা বোঝা গেছে? দাঁড়াও একটু লিখে নি। ওকে, পিডিএফ পেয়ে যাবে, না লিখলেও চলবে, পিডিএফ পেয়ে যাবে। ও ঠিক আছে, আমি আসলে এটা টাইপ করার সময় পাইনি, আমি এর জন্য একটু লিখে দিচ্ছি আর কি। জাস্ট আমি আমার কোচিং থেকে এসে জাস্ট ডাইরেক্ট জয়েন করে গেলাম। নেক্সট। একটু 1 মিনিট আগেরটা দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, আমি একটু লিখে নি স্পেলিংটা নিয়ে আমার। ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, না লিখলেও চলবে, আমরা পিডিএফ, সবাই পিডিএফ পেয়ে যাবে তোমরা। ওকে, ঠিক আছে। হ্যান্ডরাইটিং বোঝা যাচ্ছে তো? হুম হুম যথেষ্ট। চলো নেক্সট, থার্ড ওয়ান বলছে অ্যাজ পার এ নিউ স্টাডি, অ্যাজ পার আর নিউ স্টাডি, নতুন একটা সমীক্ষা অনুযায়ী হচ্ছে হুইচ হুইচ রেন ফরেস্ট which rainforest is emitting more carbon dioxide CO2 আর কি, than it absorbs, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে কি বললাম, যেন একটা নতুন সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে যে কোন রেন ফরেস্ট আর কি, মানে অরণ্য আর কি, ইজ এমিটিং মোর কার্বন ডাইঅক্সাইড, মানে যতটা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে তার থেকে কম পরিমাণে অ্যাবজর্ব করছে। মানে আমি একটু যদি ঠিকভাবে বলি, তাহলে যতটা অ্যাবজর্ব করার কথা সেটার থেকে আরো বেশি পরিমাণে সে কি করছে, কার্বন ডাইঅক্সাইড মানে এমিট করছে, ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, গাছ কি করে, গাছ বা অরণ্য আমরা কিসের জন্য আমরা এত প্ল্যান্টেশন প্রোগ্রামে এনভেলপ মানে ইনভলভ হই, যাতে করে CO2 এর পরিমাণ বাতাসে কম থাকে, ব্যালেন্স ফরম্যাটে থাকে। তো সেখান থেকে কি হচ্ছে না, এখানে বলছে এই রেন ফরেস্ট থেকে বর্তমানে কি হচ্ছে, মানে অক্সিজেন তো সে সাপ্লাই করছে না, বরং তার যেটুকানি অ্যাবজর্ব করে নেওয়ার কথা তার থেকে অ্যাবজর্ব না করে সে আরো বেশি পরিমাণে মানে কার্বন ডাই অক্সাইড বাতাসে ছেড়ে দিচ্ছে। চিন্তা করো, একটু পারা যাবে, এটা পারা যাবে। ঠিক আছে, সম্প্রতি এটা এটা কি অপশন পাওয়া যাবে? নিউজে এসছে এটুকানি অপশন। আমি অপশন দিলে তো অপশনের মধ্যে উত্তর থাকবেই না। স্যার ওটা একটু ও বাবা, কনফিউজ লাগছে, তাই জন্য বলছি, মানে আমি আচ্ছা আচ্ছা, অপশন দিয়ে দিচ্ছি, বলো। মানে উত্তরটা দিয়ে দিয়ে কিন্তু অপশন না হলে। না না, বলে দিচ্ছি, পম্পাস, সুন্দরবন, অ্যামাজন, ভিতরকনিকা। বলো। লাস্ট অপশনটা কোথায় এক্সিস্ট করে, মানে কোন কন্টিনেন্টে, সেটাই তো জানি না।
নামটাই ভিতরকানিকা। শুনি। অ্যামাজন হবে আমার মনে হচ্ছে। ভিতরকানিকা আমাদের ইন্ডিয়ান, ওড়িশাতে আছে। ও ও ও আচ্ছা। স্যার অ্যামাজন হবে? একদম জানি না। কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। হ্যাঁ এখানে অ্যান্সার হয়ে আমার যাবে মনে হয় যা রেইন ফরেস্ট তো দুটোই আছে, পম্পাস আর অ্যামাজন। একদম একদম। বাকিগুলো তো রেইন ফরেস্ট নয়, একটা তো ঠিক আছে। ম্যানগ্রোভ হুম, আর একটা জানি নাকি। হুম। তো এই যে অ্যামাজন। অ্যামাজন, হ্যাঁ এটার হুম অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে অ্যামাজন। যাবে অ্যামাজন। ঠিক আছে, অ্যামাজন হয়ে যাবে অ্যামাজন রেইন ফরেস্ট। ঠিক আছে, মানে ওখানে একটা দল, ইউএস এর একটা দল গিয়ে সেখানে একটা সমীক্ষা চালিয়েছিল, যেটাকে এই অ্যামাজন রেইন ফরেস্টকে কি বলা হয়, কি বলা হতো আর কি, যদিও সেই আখ্যা তাকে আর দেওয়া যাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে গেছে। এটাকে কি বলা হতো, কি বলা হতো এটাকে? না, পৃথিবীর কি যেন মানে হৃৎপিণ্ড না কি একটা যেন বলছে। লাংস অফ হ্যাঁ, দ্য লাংস। ওয়ার্ল্ড। ফুসফুস, হ্যাঁ হ্যাঁ। পৃথিবীর ফুসফুস, কারণ হুম, পৃথিবীতে হুম। যে পরিমাণ অক্সিজেনের দরকার হ্যাঁ তার তার বেশিরভাগটাই সাপ্লাই বেশিরভাগটাই, দেয়। সিংহভাগটাই আর কি, সেটা হুম কে হুম। প্রোভাইড করতো? এই অ্যামাজন। অ্যামাজন। ঠিক আছে, হুম অ্যামাজন রেন ফরেস্ট থেকে পেতাম। এবং আমরা জানি 2017 সালে একটা হুম ভয়ানক মানে দাবানল হয়, হুম সরি হুম। 17 না 18-র দিকে, হ্যাঁ একটা ভয়ানক দাবানল হয়। জানি না বহুদিন এটা ধরে চলেছিল। কোন রকম চক্রান্ত সূচক ব্যাপার কিনা, কিন্তু এর অনেকটাই অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাই না? হুম এমন হুম হুম। ভাবে চক্রান্ত করে মানে পাবেটা কি? হুম, অনেক কিছু পাবে। দেখো লাংস অফ দ্য ওয়ার্ল্ড বলছো তাকে, তাই না? তাহলে একটা দেশের উপর আরেকটা দেশের তো শত্রুতা থাকতেই পারে। হ্যাঁ, তা ওই বলে না ভাতে না মেরে পাতে মারা, পাতে না মেরে ভাতে মারা, সেই রকম একটা কৌশল আর কি, বুঝলে তো? এই যে এত এত জঙ্গি পাকিস্তান থেকে এদেশে আসছে, ওই জঙ্গিগুলোর কিন্তু দোষ নেই, বুঝলে তো? এই যে যারা এসে ব্লাস্টিং ফ্লাস্টিং করাচ্ছে, এটা না পেটের দায়ে আসে। পাকিস্তানের ইকোনমি না স্ট্রাগল করছে, আমরা তো দুবেলা দুমুঠো ভাতের জন্য চিন্তা করতে হয় না, ঠিক আছে, রেশন টেশন যা পাই গরিব মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারি, কিন্তু পাকিস্তানের সেই ব্যবস্থাটুকুও নেই। দুদিন পরে চায়না ক্লেম করে দেবে এত পরিমাণে লোন দিয়েছে, এত কিছু করেছে, হ্যাঁ, দুদিন পরে ওর ইকোনমি যে অবস্থায় গিয়ে ঠেকেছে এখন পাকিস্তানের, দুদিন পরে ওরা এই লোনটা পেমেন্ট করতেই পারবে না। এবার তখন ওদের বিদেশ মন্ত্রী যিনি আছেন চায়নার বলে দেবে যে তোমরা তোমাদের লোন কোনো রিপেমেন্টের দরকার নেই, তোমাদের ল্যান্ড মাসটা পুরোটাই আমাদের ক্যাপচারে, মানে আমাদের ডোমিনিয়ন হিসাবে যদি তোমরা করো থাকো, তাহলে বা আমাদের দেশ হিসাবে, মানে আমরাই সবকিছু তোমার ওখানে পরিচালনা করব। ঠিক আছে, সেইভাবে পুরোপুরি ক্যাপচারে করে নেবে। ঠিক আছে, ওদের এটাই পলিসি, সাম্রাজ্য হুম। বিস্তার। যাই হোক, এই ব্যাপারগুলো সে যাই হোক, যা কিছু হোক না কেন, তবে কি এই মানে বর্তমানে সব থেকে অ্যালার্মিং ব্যাপার এই যে যখন এটা হলো, দাবানলটা হলো, তারপর থেকে কি হচ্ছে, এই যে ভয়ঙ্কর দাবানলটার পরে দেখা যাচ্ছে যে এই যে লাংস অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ অ্যামাজন রেইন ফরেস্ট যতটা CO2 অ্যাবজর্ব করার কথা, তার থেকে আরো বেশি পরিমাণে কি করছে, সেটা তো অ্যাবজর্ব করছেই না, তার থেকে বরং বাতাসের দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, হুম মানে প্রকৃতি কিভাবে প্রতিশোধ নেয় বুঝতেই পারছো, যে আমাকে হুম। এত বড় জিনিস, আমি একটা লাংস অফ দ্য ওয়ার্ল্ড ছিলাম, আমাকে নিয়ে এরকম ভাবে দাবানল লাগিয়ে ছেলে খেলা। হ্যাঁ, এবার নে বোঝ খেলা আর কি, এই তারই একটা নিদর্শন আর কি। নেক্সট, নেক্সট নাম্বার 4, 4 নম্বর টপিকে আমরা দেখছি ওয়ার্ল্ডস, ওয়ার্ল্ডস ফার্স্ট 3D, ফার্স্ট 3D printed printed steel bridge, steel bridge has opened up, has opened up in which city? বলো, অ্যান্সার করো, গেস করো।
জানা থাকলে অবশ্যই বলো, না হলে গেস করো। বলছে ওয়ার্ল্ড না ফার্স্ট জানি না। স্টিল ব্রিজ। স্যার এটা চীন নাহলে জাপান হবে। চীন নাহলে জাপান, তোমাকে আমি ফেসবুকে দেখেছিলাম এমনি একজন। যা কিছু হবে মোটামুটি এখন এ মানে চীন আর জাপান নাকি? হ্যাঁ কেন স্যার, ওখানে আমি দেখেছিলাম এরকম একটা ব্রিজ আছে, জাপানে মেবি থাকতে পারে স্যার, কেন না। হুম। হ্যাঁ স্যার আমি দেখেছিলাম এমনি ফেসবুকে, ওই তাই? ওখানে হাঁটতে ভয় পায় পড়ে যাওয়ার। এরকম এরকম তো অনেক জায়গায় আছে, 3D প্রিন্টেড তাও অনেক জায়গায় চীন বা আছে, জাপানের মধ্যেই হবে স্যার। কিন্তু সেটা স্টিল ব্রিজ। হ্যাঁ, 3D প্রিন্টেড অনেক অনেক ব্রিজ আছে, কিন্তু ওইটা স্টিল। গ্লাস ব্রিজ, যেটা ও বলছে সেটা গ্লাস ব্রিজ। হ্যাঁ, গ্লাস ব্রিজ হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ। হুম ওটা তো অনেক রিলস টিলসে দেখা গেছে। হুম তো হুম এটা হুম। বেসিক্যালি এটা বেসিক্যালি যে শহরে, সেটা হচ্ছে আমস্টারডাম। লন্ডন। হুম। না, আমস্টারডাম হচ্ছে তোমার নেদারল্যান্ডের। ঠিক আছে, ওকে। আমস্টারডাম হচ্ছে নেদারল্যান্ডের একটা সিটি। ঠিক আছে, নেদারল্যান্ডের হুম একটা সিটি আমস্টারডাম। এখানে একটা 3D প্রিন্টেড স্টিল ব্রিজ করে হয়েছে, এবং যেটা প্রথম 3D প্রিন্টেড স্টিল ব্রিজ। হ্যাঁ, যেটা দূর থেকে দেখলে, সব দিক থেকে দেখলে, মানে ওই যে এখন ফেসবুকে একটা ফিচার্স উঠেছে না, যে তুমি তোমার ফটোটাকে 3D ভাবে করতে পারবে, মানে সব দিক থেকে মুভ করাতে পারবে, সেই রকম। হুম হুম। হুম। সেটা দেখে মনে হবে যে 3D, এটা সব দিক থেকে সমান লাগছে। হ্যাঁ, নিচ থেকেও দেখলে একই লাগবে, উপর থেকে দেখলে একই লাগবে। হ্যাঁ, এই ব্যাপারটা তোমার লাগবে। হুম। তো এটার যদি বলে ওয়াইডটা কত, যেটার হচ্ছে 40 ফিট। 40 ফিট এর ওয়াইড। হ্যাঁ, 40 ফিট হচ্ছে এর ওয়াইড, মানে চওড়া হচ্ছে 40 ফুট। ঠিক আছে, এবং হুম। এটা যদি বলে কোন কোম্পানি তৈরি করেছেন, তাহলে এটা একটা ডাচ কোম্পানি তৈরি করেছে। হুম। বিল্ড বাই আর ডাচ কোম্পানি, ডাচ কোম্পানি। সেই কোম্পানিটার নাম হচ্ছে MX3D। MX3D। হ্যাঁ, এই MX3D কোম্পানিটা এটা তৈরি করেছে। ঠিক আছে, নেক্সট। 5, which nation, next question, which nation has launched which nation has launched world's largest carbon market? বলো, which nation has launched world largest carbon market? কার্বন মার্কেট মানে CO2 বিক্রি করবে, কার্বন ডাই অক্সাইড বিক্রি করবে তারা। তাহলে যদি এখানে তোমাদের আমি গেস করতে বলি, তোমরা নিঃসন্দেহে কোনো একটা ডেভেলপড কান্ট্রির নাম বলবে, তাই না? কারণ কার্বন নিঃসরণ কোথায় বেশি হয়? যেগুলো ডেভেলপড কান্ট্রি। ইন্ডিয়া হতে পারে, ইন্ডিয়ার কিছু কিছু জায়গা হতে পারে, কিন্তু ইন্ডিয়া তো আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রি, তাই না? হুম ডেভেলপিং হুম। কান্ট্রি। তো সেখানে মানুষের হাতে এত পয়সা নেই যে সমস্ত মানুষ 4 চাকা চড়ে বেড়াবে। তাহলে যেখানে সেইগুলো সম্ভব হবে, সেইখানে এসি ফ্রিজ প্রত্যেক বাড়ি বাড়ি থাকবে, সেগুলো ডেভেলপড কান্ট্রি হবে। তাহলে সেগুলো কি হতে পারে বলো? স্যার জানি অপশন না দেন। আমি হ্যাঁ বলো, পারবো না। চলো অপশন দিচ্ছি। USA, কানাডা, নর্থ কোরিয়া,
চায়না। এটা কিন্তু গেস করা যাবে এবং একটু বুদ্ধি করে গেস করো, তাহলে হয়ে যেতে পারে। হুম, একটু বুদ্ধি করে গেস করো। স্যার কি বলেন যে বেশি লোকজন যেখানে বেশি বেশি থাকে, তাই তো? হুম হুম হুম। 4টেই ডেভেলপড কান্ট্রি। এবার কি হবে? কার্বন মার্কেট। বর্তমান ইকোনমিক্যাল সিচুয়েশন গুলোকে একটু গেস করো। স্যার তাহলে তো এই বর্তমানে যদি ভাবি তাহলে তো চায়না উপরে আছে ইউএসএ থেকে। একদম। তাহলে সেই অনুযায়ী কি হতে পারে বলো? চায়না, ইউএসএ, কানাডা, নর্থ কোরিয়া। হুম, মানে অ্যান্সার কি নিতে পারি তাহলে আমি? চায়না। একদম। কেন? কেন চায় না? কারণ বিগত বিগত দশকে দেখা যাচ্ছে ইউএস এর তুলনায় হিসেব মতো খাতা কলমে ওই ইউএস এর নামটা আমরা এখনো সব থেকে পাওয়ারফুল কান্ট্রি হিসাবে ধরলেও, সবচেয়ে হুম হায়ার হুম ইকোনমি হিসাবে ধরলেও চায়না কিন্তু তার থেকে এখন অনেকটাই এগিয়ে গেছে। এবং এই এগিয়ে যাওয়াতেই কিন্তু তারা প্রচুর পরিমাণে বলা হচ্ছে যে ওয়ার্ল্ডের যত কার্বন রয়েছে তার মধ্যে 39% কার্বন, প্রায় 40%, 39 পয়েন্ট সামথিং একটা কার্বন শুধুমাত্র চায়না সেটা রিলিজ করছে। তাই তারা যাতে করে জাতিসংঘের কাছে তারা যেহেতু একটা দায়বদ্ধ হয়ে রয়েছে যে কার্বন নিঃসরণ বা বিভিন্ন যে সামিট গুলো হয় সেখানে তারা বলেছে যে আমরা এটাকে কমিয়ে আনবো। এবং কমিয়ে আনার কিভাবে কমিয়ে আনবো সেটার মধ্যেও দেখো একটা ইন্ডাস্ট্রি, এই যে কার্বন, হ্যাঁ, এই কার্বনের বিভিন্ন রূপভেদ আমরা দেখেছি অনেক দামি। হুম কার্বন হুম ক্ষতিকর, কিন্তু কার্বনের বিভিন্ন রূপভেদ এগুলোকে অনেক আমাদের, যেমন পেন্সিলের শীট তৈরি করতে গেলে গ্রাফাইট, আলকাদ্রা, হ্যাঁ, এইসব বিভিন্ন জিনিস, ভূষাকালি, বেশ কিছু কাজে টাজে যেগুলো লাগে আর কি, সেগুলোর মাধ্যমে কার্বনটাকে তারা বিশেষ টেকনোলজির মাধ্যমে ট্রান্সফার করবে এবং করে তারা মার্কেটে এটাকে কি করবে, এটা মার্কেটে তারা প্লেস করবে। এবং সেখানে কি বলা হচ্ছে না, সেই জায়গাটা তাহলে কি হয়ে যাবে, জায়গাটার নাম হচ্ছে তাহলে সাংহাই, চায়না। সাংহাই চায়নাতে, হ্যাঁ, স্যার সাংহাই এমন একটা চায়না। জায়গা আছে না চায়না যে ওরা মানে খাতার মধ্যে থাকে? হ্যাঁ বলো। মানে এমন একটা জায়গা আছে না চায়নাতে যেখানে ওটা বেঞ্জিং না কোন জায়গা যেন, ওটা খাঁচার মধ্যে লোকেরা থাকে, মানে ওখানে জায়গার এতটা অভাব। হুম, বিশাল জনবহুল দেশ, কিন্তু ওরা জনবহুল হলে কি হবে, ওটা আমাকে একটু দেখতে হবে তুমি যেটা বলছো। বাট এরা এতটাই জনবহুল দেশ হলে কি হবে, এদের মানে ইকোনমিও তো ডেভেলপ, তাই সেদিক দিয়ে কোনো সমস্যা হয় না। এই যে দেখো এত মানে বড় করোনার যে সিস্টেমটা ওখানেই শুরু হলো, কিন্তু এখন দেখো ওরা অনেকটাই কন্ট্রোলে নিয়ে চলে এসেছে, কারণ ওদের জিডিপি অনেক বেটার পজিশনে রয়েছে। আর ওদের হতে পারে ওদের একটা প্ল্যান, হ্যাঁ, যাই হোক সেটা। তবে আহ, চায়নাতে তোমার মানে পপুলেশন বেশি হলেও হুম, চায়নায় হচ্ছে তোমার মানে ইন্ডিয়াতে যেটা বেশি, ইন্ডিয়ার সাথে পাল্লা দিয়ে পপুলেশন কারোরই বেশি নয়, কারণ ইন্ডিয়াতে ওই প্রতি বর্গমিটারে যে সংখ্যক হ্যাঁ, ওই মানুষজন হিসেবে দেখা যায়, ধরলে সেখানে চায়না অনেকটাই অনেক বেশি। পিছিয়ে ইন্ডিয়ার থেকে। ওর জন্য ওদের একদম। পপুলেশন বেশি হলেও যেহেতু ওদের বর্গমিটারে পুরো দেশটাও একটা বৃহৎ দেশ, হুম, সে একদম। আন্দাজে ওদের এখন রীতিমতো পপুলেশনের সমস্যা হচ্ছে, যার জন্য ওরা ওই আহ একটা বাচ্চা নিতে পারবে এই যে আইনটা হুম, ছিল, ওটাকে চেঞ্জ করে ওয়ান দুটো চাইল্ড করে এখন পলিসি, আবার এবং তিনটে ওখানে তো করেছে। ওখানে তো শুট করে দেওয়ারও পারমিশন রয়েছে, হ্যাঁ, একটার বেশি নিলেই হুম। সেখানে মানে হ্যাঁ, কিন্তু সরকারি জিনিসটা সেটাকে রদ বাজেয়াপ্ত করে করে। আচ্ছা, সেটা মাঝে আমি দুটো শুনলাম যে বাচ্চা ওখানে করা হয়েছিল। সরকার দুটো বাচ্চা মানে দায়িত্ব নেয় নাকি হুম, একটা বাচ্চার? না, প্রথমে একটা ছিল, হ্যাঁ। তারপরে দুটো করা হয়েছে, এখন পপুলেশনের প্রবলেম বলে ওরা আবার তিনটে বাচ্চা অ্যালাউ করছে সরকার থেকে। আচ্ছা। রিসেন্টলি সেটা ওদের, হয়েছে কারণ হ্যাঁ, কোভিডে একটা হ্যাঁ। হিউজ সংখ্যক লোক যারা একটু মানে ওল্ড এজ আর কি, ওল্ড এজেড যারা, ওরা তারা তো মারা গিয়েছে। ওটাকেই করতে চেয়েছিল, কারণ ওল্ড এজ টাইপের যে হিউম্যান পপুলেশনটা রয়েছে বা ম্যান হুম পাওয়ারটা হুম হুম রয়েছে হুম সেটা শেষ অ্যাকচুয়ালি করতে কোনো চাইছিল। কাজেরই নয়। হ্যাঁ, হুম শুধু হুম হুম জায়গা দখল করে। তো সেই কারণে সেটা কি করা হয়েছে দেখছিলাম যে কিন্তু আমরা, ফার্স্ট ওয়েভটা যখন হয়েছিল তখন বেশি বাইরে মানে চায়নার দেখো, একটা হ্যাঁ, বারবার এটা বলেছিল। এটা টোটালটাই ওদের পলিসি। হ্যাঁ, ওরা পলিসি ছাড়া কিছু বোঝে না। ঠিক হুম আছে, হুম হুম তোমরা হুম এলআইসি কি পলিসি দেখেছো? পলিসি হচ্ছে চায়না।
হ্যাঁ, দেখো কি পলিসি ওদের ছিল। এটার জন্য ওদের একজন বিজ্ঞানী তিনি একটা বই পাবলিশ করে গেছিলেন যে এটা হতে চলেছে চায়নাতে। সেটা কত সালে? 2016 সালে। ঠিক হ্যাঁ, আছে। অনেক আগে, অনেক আগে। হ্যাঁ, 2016 সালে একটা লাস্ট বই পাবলিশ হয়েছিল। তার আগে একটা বই পাবলিশ হয়েছিল 2007 সালে, যে চায়না এরকম হুম, পলিসি হুম। আনবে হয়তো। ঠিক আছে, কিন্তু সেটাই সে চলে কি গেল। 2020 যেন নাম বইটার? হ্যাঁ, 2020, ওটা অ্যাকচুয়ালি 20 নয়, 2016-র বই। এবার একটু না না, জনপ্রিয় কিন্তু করার জন্য বইটার 16 নাম, সালে। বইটার নাম একটা কি যেন ছিল, আমার লেখা আছে খাতা, এখন মনে নেই। হ্যাঁ, একটা ছবিও ছিল ওরকম আমার। এরকম মানে প্যান্ডেমিক বা এরকম একটা এপিডেমিক 2020 এরকম হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, বইটার হ্যাঁ। নাম ছিল। ইভেন এবার উহানে যে হবে সেই নামটাও উল্লেখ করা হ্যাঁ, ছিল। একদম, যে উহান থেকেই হবে। হুম, হ্যাঁ, হুম, হুম, ঠিক আছে, সেটাও বলে দিয়েছিল কবে থেকে প্ল্যান ওদের। করছে এরা? একদম, দেখো ওদের মানে এটা দেখো, ওরা এই জিনিসটা স্প্রেড করে কি করবে, ওল্ড এজ, হ্যাঁ, যে ওল্ড এজ গ্রুপ অফ পিপল আছে তাদেরকে মেরে দেবে। হ্যাঁ, তাদেরকে মেরে দেবে, এবং তারপরে দেওয়ার পরে তো অনেকটাই তাদের পপুলেশন কমে যাবে, এবং সেই জায়গায় তারা কি করবে, তারা যে ওয়ান সিঙ্গেল পলিসিটা তুলে নেবে, সিঙ্গেল চাইল্ড পলিসি তুলে নিয়ে লোকেদের মানে তাদের পপুলেশন বা তাদের জনগণকে বলবে যে তোমরা 3টে করে একসাথে বেবি নিতে পারো। 3টে করে বেবি নিলে তাড়াতাড়ি কি হবে, তাদের দেখো এই বেবি গুলো যখন আস্তে আস্তে ডেভেলপড হয়ে যাবে, বড় হয়ে যাবে, এবং শুনলে অবাক হবে, আমরা যে এই যে আমরা মাল্টি চার্জার, রিচার্জার, এই ধরনের ইউএসবি কেবিল টেবিল এগুলো ইউজ করি না, হেডফোন, এগুলো হুম, ওখানকার 6-7 মানে ক্লাসের ছেলের মেয়েরা বানায়। ঠিক আছে, তো তারা যদি এত পরিমাণে এই জায়গাটা খালি করে তারা যদি এই জায়গায় চলে আসে, তারা তাহলে তাদের ইকোনমিতে অনেকটা বিল্ড আপ হবে, তাই না? কারণ হুম, যুব সমাজটা আমার বেশি করে দরকার, বুড়োটাকে মেরে দেওয়া হোক, বুড়ো গোষ্ঠীটাকে। হুম, ঠিক আছে, তো সেই জন্য তাদের এটা একটা কিন্তু মূলত পলিসি, যে তারা কি করলো, আমাদের দেশে তো সিঙ্গেল চাইল্ড, হ্যাঁ মানে আমি মানে চায়নার কথা বলছি, চায়নাতে সিঙ্গেল চাইল্ড পলিসি এতদিন ছিল। এবার তারা কি করলো, সেই সিঙ্গেল চাইল্ড মানে পলিসিটাকে তুলে নিয়ে ওল্ড এজটাকে এই করোনার মাধ্যমে মেরে দিল, জানি এদের ইমিউনিটি কম, এইরকম একটা মারণঘাতী ভাইরাস তাদেরকে মেরে দেবে। মেরে দেওয়ার পরে কি হবে, আমরা এই সিঙ্গেল পলিসিটাকে তুলে নেব, কারণ অলরেডি অনেকটা আমাদের জনসংখ্যা কমে যাবে ওই মুহূর্তে। কমে যাওয়ার পরে আমরা এই যে ইয়াং জেনারেশনকে আরো তুলে আনবো, এবং তারা আমার ইকোনমির ক্ষেত্রে অনেকটা বিল্ড আপ হেল্প করতে করতে। সাহায্য করবে, হুম, এবং আমরা ইউএসএ কে টপকে যেতে পারবো। কতটা ভালো মানে বড় একটা মানে চক্রান্ত বা পলিসি দেখতে পাচ্ছ ওদের। হুম, মানে ওরা ইকোনমির জন্য মানুষের আহ কোনো একটা মানে স্বার্থকেও ভাবে না। ঠিক আছে, ওদের ইকোনমি বা পলিসিটাকেই ওরা সবচেয়ে বেশি মানে করে। আমাদের যেমন সার্বভৌম ক্ষমতা হচ্ছে আমাদের সংবিধান, ওদের কাছে ওটা ওদের পলিসি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। তোমাদের আর একটা ক্লাস থাকবে, সেটা হবে স্ট্যাটিক জিকের উপর, সেটা পাবে তোমরা সোমবার। সোমবার তোমরা দুটো ক্লাস পাবে। তার আগে আমি বলে রাখি, কালকে তোমাদের একটা মিটিং হবে, জেনারেল মিটিং। হ্যাঁ, সেখানে আমরা শিডিউলটা নিয়ে সোমবারে একটু আগে করবো। হলে হবে না? মানে স্যার, আমার বিয়ে বাড়ি পড়েছে কালকে? সোমবারে। ও আচ্ছা, সোমবার স্যার, জিকে এর ওটাই ক্লাস। ওটাই একমাত্র বিয়ে বাড়ি মানে শীতকালে। ও, একটাই পড়েছে তাই না? হ্যাঁ স্যার, চাপের ব্যাপার। দুটো করলে বলতাম না স্যার। আচ্ছা, মানে ওখানে তো স্ট্যাটিক জিকে নিয়ে ক্লাস হবে। আমি স্ট্যাটিক জিকের ক্লাস তুমি পোর্টালে দেখে নিতে পারবে, সমস্যা হবে না, একই ব্যাপার। ঠিক আছে, ওকে। ওকে। আচ্ছা, কালকে বলছিলে যে একটা মিটিং হবে কটায়? ওটা হবে তোমাদের 8:30 থেকে। ঠিক আছে, হুম একটু রাতের দিকে হলেই ভালো হয়, কালকে রবিবার তো। হুম হুম হুম। আচ্ছা, আমি ঠিক আছে, 8:30 সাড়ে না, আটটা ওটা হলে চাপে। 9টা করে দিচ্ছি, 9টা। হ্যাঁ, 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 অসুবিধা নেই, সাড়ে আটটা নটা, ওকে, ঠিক আছে, চলে চলো আসবো। নেক্সট কোয়েশ্চেন। আমরা সম্প্রতি জানি যে আমাদের অলিম্পিক গুলো হয়ে গেল, তাই তো? হুম, অলিম্পিক গুলো যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম, ক্লাস দিয়েছিলাম, দেখেছো তোমরা। হুম। এইবার সেই অলিম্পিক রিলেটেড একটা কোয়েশ্চেন, যে হুইচ গ্রুপ হ্যাজ হ্যাজ জয়েন্ট অ্যাজ on of IOA
IOA, সরি, স্যার এই সোমবারে সরি স্ট্যাটিস্টিক্যাল ক্লাসটা হবে এই সোমবারে। হুম। ও তাহলে আমি জয়েন করতে পারবো। এই বললে পারবে না, আবার বলছো পারবে। ওটা আমি ভেবেছিলাম ওটা পরের সোমবারের কথা বলছিলাম, আমি মাথা না, থেকে বেরিয়ে গেছিল আসলে বিয়ের এত খেতে। হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। স্পন্সর্স ফর টোকিও অলিম্পিক, টোকিও অলিম্পিক 2020, বলো। জানা থাকলে উত্তর দাও, নাহলে গেস করতে পারো। আইও এটা একটু বুঝিয়ে বলতে হবে, আমি এটাই বুঝতে পারছি IOA, না। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এটা দুটোই হতে পারে, বাট আমি এটা আরো ক্লাসিফাই করে দিচ্ছি। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এটা ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন হতে পারতো, বাট তা নয়। ইন্ডিয়ান, হ্যাঁ বলো। মানে ওকে। এই যে 2020 যে অলিম্পিকটা হয়ে গেল, যদিও সেটা অনুষ্ঠিত হলো 2021 প্যান্ডেমিকের জন্য, কিন্তু হুম। এখানে, হ্যাঁ এখানে আহ আমরা এইটা দেখবো যে সেই যে অলিম্পিকটা হয়ে গেল, সেখানে ইন্ডিয়ার যে অলিম্পিক টিম আর কি, সেই দলটা স্পন্সরশিপ কারা দিয়েছে। স্যার এটা উইন্টার অলিম্পিক না সামার অলিম্পিক? দুটোই, মানে এটা তো আর অ্যাকচুয়ালি উইন্টার সামার বলে হয় না, এটা অ্যাকচুয়ালি প্যারালিম্পিক্স, ঠিক আছে। প্যারালিম্পিক্স এর, সরি, প্যারালিম্পিক্স এবং সামারের মধ্যে দুটো হলো সবে। সামারটা হয়ে গেল, উইন্টারটা এখনো বাকি আছে, ঠিক আছে। সামারের মধ্যে প্যারালিম্পিক্স আর হলো। আগে যেটা কি হতো, যে উইন্টার সিজন বলতে সেখানে প্যারালিম্পিক্স বোঝাতো, হ্যাঁ, হুম সামার বলতে মানে নর্মাল অলিম্পিক যেটা বোঝাতো। কিন্তু হুম এখন প্যারালিম্পিক্স এবং নর্মাল যেটা যাদের অলিম্পিক্স, যেটা অলিম্পিক্স, দুটোই সামারেও হয়, উইন্টার সিজনে একটা আলাদা করে হয়, ঠিক আছে। ওকে। তো এটার স্যার অপশন পাওয়া যাবে? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন মানে কোন একটা গ্রুপ বা কোন একটা কি বলবো কোম্পানি, হ্যাঁ, মানে এই কোম্পানিটা এখন খুব পপুলার, এটুকু বলতে পারি। একটু অপশন দিন না। অপশন, হ্যাঁ আমি অপশন তো দাও। অপশন দিচ্ছি, টাটা নয়। না স্যার কি বলছি বলছে? অপশন দিন। অপশন, ওই তো অপশনই তো দিচ্ছি, এই অপশন চলবে না। আচ্ছা, অপশন এ বিড়লা গ্রুপ, বি রিলায়েন্স, সি আদানি, ডি। স্যার আদানি কি করে স্যার? মানে আদানি মানে ওর ওর কাজটা কি স্যার? আদানি প্রশ্ন আছে। হ্যাঁ আদানি হচ্ছে, এরা হচ্ছে গ্রুপ, হ্যাঁ এরা হচ্ছে একটা গ্রুপ, এরা বিভিন্ন ইন্ডাস্ট্রি। কি বলে? আরে স্যার আদানি বললাম, গ্রুপের মানে কাজটা কি আমি ভুলে গেছি। আদানি গ্রুপের কাজ কি, এরা একটা মালিক গোষ্ঠী, ঠিক আছে। হ্যাঁ এরা মানে বেশ ওই কিছু বড় বড় মাল্টিন্যাশনালিস্ট বিজনেস টাইকুনদের একটা গোষ্ঠী, যারা বিভিন্ন ধরনের বিজনেস করে, ঠিক আছে। একটা গ্রুপের প্রচুর টাইপের বিজনেস থাকতে পারে, যেমন যে রিলায়েন্স গ্রুপের কথা যদি বলো। হ্যাঁ দেখেছি আদানি গ্রুপের অত বেশি মানে নাম শুনেছি, কিন্তু এমনি ওদের এমনি কাজ ওইভাবে মানে দেখিনি তাই তো। আচ্ছা, এই যে এটা দেখেছো, ওয়ার্ল্ড লার্জেস্ট যে স্টেডিয়ামটা হলো আহমেদাবাদে, হ্যাঁ। নরেন্দ্র নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটা হুম বলছে, হুম হুম হুম। হুম, সেটা কোন কোন কোম্পানি বা কোন গ্রুপ করলো।
এগুলো তো আদানি? সরকারের পক্ষে সম্ভব না একার, অবশ্যই আদানি। ঠিক আছে, তাহলে বলো এটা কি হবে? যেমন দেখো রিলায়েন্স গ্রুপের জিওর ব্যবসা টেলিকম বিজনেস আছে। তারপর দেখো আজিও বলে একটা অ্যাপ আছে, আজিও হুম তো হুম ওখানে হুম ব্যবসা করে, মানে ফ্লিপকার্ট অ্যামাজনের মতো যে বিভিন্ন জিনিস ডেলিভারি করে, হ্যাঁ, প্রোডাক্ট সেল করে। তাই নাকি? একদম, জানো না? কোথায় আছে ওটা? আজিও আছে তো। আজিও, মিশো, কত ও, রকম। আজিও, মিশো এগুলো রিলায়েন্সের? অবশ্যই, ও, জিও বলতে মিশো বুঝতে পারো? রিলায়েন্সের। হ্যাঁ, ও, বুঝে গেছি, ঠিক আছে। একটা কোম্পানির আন্ডারে প্রচুর বিজনেস থাকতে পারে, বুঝলে? আচ্ছা। এগুলো তোমরা ইকোনমিক্সে পড়বে, আস্তে আস্তে আমাদের ক্লাসগুলো এগোক, সব বুঝতে পারবে। বলো কি হবে এটা, আসছে কিছু? টাটা গ্রুপ তো তুমি বললে হবে না, প্রথমে বললে। তাহলে এটা কেটেই গেল। হুম। তা বিল্লা হবে। বিড়লা, পিয়াসদি কি বলছে? আমার কিছু বিল্লা মাথাতেই আসছে না। এটা আম্বানি। হবে আদানি আদানি। গ্রুপ, আদানি। একদম ঠিক আছে। আদানি গ্রুপ, আদানি হ্যাঁ। এখন আম্বানি। টপ মোস্ট গ্রুপ অফ, হ্যাঁ, আদানির সাথে একটা রিলায়েন্স, অ্যাকচুয়ালি আদানি আর রিলায়েন্স দুটো ভাইয়ের দুটো কোম্পানি আর গ্রুপ আর কি, ঠিক আছে। তো এই আদানি আর রিলায়েন্স এরা এরা দুজনেই এখন নর্মালি বিজনেস করে যাচ্ছে, আর টাটাটা একটু টিকে টাকে আছে। হ্যাঁ, একটা দেশভক্তির একটা বিশাল বড় নমুনা টাটা গ্রুপ, বুঝতেই পারছো, দেশের জন্য সবকিছুই করতে পারে। ইভেন প্রাইভেট সেক্টরে ভাবা যায় 5 ঘন্টা 6 ঘন্টা ডিউটি কাজ করা যায়। হ্যাঁ, তো এইসব মানবিক দিকগুলো টাটাই পায়। হ্যাঁ, তো যাই হোক, সেটা নিয়ে ডিবেটেবল টপিকে গিয়ে লাভ নেই, যেটা আমাদের অ্যান্সার এখান থেকে আদানি গ্রুপ। ঠিক আছে, এবার আমরা এখান থেকে তো জেনে নিলাম, তাহলে আমরা এখানে এই যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, হ্যাঁ, এইটা যখন নামটা পেলাম তখন এদের সম্পর্কে একটু জেনে নিই। এই যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, এদের হেডকোয়ার্টার আছে নিশ্চয়ই, সেই হুম হুম। হেডকোয়ার্টারটা কোথায় এবং এরা এস্টাবলিশড হয়েছে কত সালে, সেটা আমরা জেনে নেব। তাহলে ইন্ডিয়ান অলিম্পিক যে অ্যাসোসিয়েশন আছে, সেটার অ্যাকচুয়ালি যে হেডকোয়ার্টার সেটা কোথায়? নিউ দিল্লি। ঠিক আছে, এটা হচ্ছে নিউ দিল্লিতে আছে। এবং যদি বলে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে হবে কত? 1927। ঠিক আছে, 1927। ওকে, এবং যদি বলে এদের এখন প্রেসিডেন্ট কে আছে, আইও এর প্রেসিডেন্ট বর্তমানে কে আছেন, না এটা হচ্ছে, এটা পারবে বলো? নারিন্দার বাত্রা। আর ঠিক আছে, বাত্রা, নারিন্দার বাত্রা। ঠিক আছে, নারিন্দার বাত্রা। নেক্সট, দাঁড়া একটু লিখে নি। পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ থেকে লিখে নিও। আচ্ছা, আমি ওটাই বলতে চাচ্ছিলাম, মানে এইগুলো যে আপনি কোশ্চেন গুলো দিচ্ছেন, এগুলো সবটারই পিডিএফ সব আছে? সব 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 পিডিএফ পাবে, ওকে। এইটারই পিডিএফ পাবে, স্লাইডের পিডিএফ পেয়ে যাবে যেমন পাচ্ছ। ওকে। হুম, হ্যান্ডরাইটিং বোঝা যাচ্ছে তো? তাহলে হ্যাঁ হ্যাঁ, দারুণ বোঝা যাচ্ছে। নেক্সট, নাম্বার 7, নেক্সট বলছে which city has become India's 40th UNESCO Heritage City, ইউনেস্কো হেরিটেজ সিটি। এটা লেটেস্ট নিউজ, এটা হয়তো পারবে, দেখো চেষ্টা করো। স্যার, আমার না একটু মানে ভাসছে জিনিসটা, ঠিক অপশন দিলে ভালো হয় স্যার। আচ্ছা,
কি অপশন দিই তোমাকে? আচ্ছা, তিরুভেল্লি, মাদুরাই, গাগর, ঢোলাভিরা। স্যার তিরুভিল্লি ভেল্লি আমার মনে হচ্ছে। আচ্ছা, মানে অপশন এ, তাই তো? আমার অপশন ডি মনে হচ্ছে। তিরুভিরা অপশন ডি হিস্টোরিক্যাল প্লেস। একদম ঠিক। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, তাহলে অপশন রাইট অ্যান্সার হওয়াটা বড় কথা নয়, চলো এ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। প্রথম জেনে নিই ইউনেস্কো। হ্যাঁ, এই যে ইউনেস্কো, এটা একটা কি আন্তর্জাতিক সংস্থা যারা কি করে, এই যে হেরিটেজ মানে বিশ্বব্যাপী যে সমস্ত শহরগুলোর একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স রয়েছে সেই অতি প্রাচীনকাল থেকে, হ্যাঁ, সেই ধরনের বিভিন্ন শহরগুলোকে এরা একটা টাকা স্পন্সর করে এবং তাতে করে কি হয়, এই শহরের যে ঐতিহ্য সেটাকে মানে যাতে বাঁচিয়ে রাখা যায়, সেটার উদ্দেশ্যে এরা কাজ করে। ঠিক আছে, তো এই অনুযায়ী আমরা ঢোলাভিরা অ্যান্সার পেলাম। তাহলে ঢোলাভিরা প্রথম তোমরা এটা জানো যে ইট ইজ আইভিসি সাইট। এটার অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার অবশ্যই ঢোলাভিরা। ঠিক আছে, অ্যান্সার ঢোলাভিরা। এখানটাতে সেই ধান চাষের নমুনা পাওয়া গিয়েছিল না? একদম। আইভিসি সাইট, এটা একটা আইভিসি সাইট প্রথম কথা। নেক্সট, এটা সম্পর্কে জেনে রাখতে হবে এটা কোথায়। এটা একটা হরপ্পান সাইট, তাই তো? হরপ্পান সাইট, সিটি আর কি, সরি, হরপ্পান সিটি। হরপ্পান সিটি একটা, এটা কোথায় অবস্থিত? ওই যে রান অফ কচ্ছ, হ্যাঁ, গুজরাটের রান অফ কচ্ছ এর কাছে অবস্থিত। ঠিক আছে, গুজরাটের। নেক্সট যেটা এখান থেকে মাথায় রাখতে হবে, এই গুজরাট থেকে এটা 4 নম্বর 4th ইউনেস্কো হেরিটেজ সাইট এটা। ঠিক আছে, যেটা গুজরাট থেকে যে শহরগুলো ইউনেস্কো হেরিটেজ সাইট সিটির আখ্যা পেয়েছে, এটা হচ্ছে তাদের মধ্যে 4 নম্বর হেরিটেজ সিটি হলো। ঠিক আছে, গুজরাটে এর আগে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 40 আরো 3টে আছে। হ্যাঁ, এর মধ্যে গুজরাট শহর, এই গুজরাট রাজ্যে এর মধ্যে 4টে, এটা ধরে 4টে হেরিটেজ সিটি পেলো। গুজরাটের মধ্যে যতগুলো সিটি আছে তার মধ্যে 4টে সিটি এই ইউনেস্কো হেরিটেজ সিটি অ্যাওয়ার্ড পেয়েছে, আখ্যাটা পেয়েছে। তার মধ্যে এই যে ঢোলাভিরাটা, এটা হচ্ছে 4 নাম্বার গুজরাট রাজ্যের মধ্যে। ঠিক আছে, আর যদি বলে এটা একটা এর অ্যাসপেক্ট থেকে কোশ্চেন, যদি বলে যে এই যে হেরিটেজ সিটিটা এক্সক্যাভেট কে করেছিল, এই যে আইবিসি সাইটটা এক্সক্যাভেটেড বাই, যদি বলে এক্সক্যাভেটেড বাই, কে এক্সক্যাভেট করেছিল বা খনন করেছিল? অ্যান্সার জানা আছে? আর্কিওলজিস্ট জগৎপতি। এটা তোমাদের আইবিসি ক্লাস শুরু হয়নি, আইবিসি হলে জানতে পারবে, এখানে ওখানেও পাবে। আর্কিওলজিস্ট জগৎপতি। তোমাদের ক্লাসটা একটু স্লো হচ্ছে, ঠিক আছে, সেটাকে আমি একটু ফাস্ট করতে চাইছি, হ্যাঁ, একটু কোঅপারেট করো তোমরা। আর্কিওলজিস্ট জগৎপতি কিন্তু এই শহরটার খনন কার্য করে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এবং এই যে মানে ধোলাভিরা সাইটটা ইন্ডিয়াতে ঢোকার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া সুপার 40 ক্লাব, হ্যাঁ, সুপার 40 ক্লাবের মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, সুপার 40 ক্লাব, সুপার 40 ক্লাবটা কি জিনিস না, বেশ কিছু 40টা ডেভেলপড কান্ট্রি, হ্যাঁ, যে একটা গ্রুপ রয়েছে যাদের মধ্যে প্রায় 10টার বেশি, তাদের মধ্যে প্রায় 40-এর বেশি আর কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাদের মধ্যে রয়েছে। এবং তার মধ্যে কোন কোন দেশ আছে?
ইটালি, স্পেন, জার্মানি, চায়না, ফ্রান্স এরা অলরেডি তাদের নাম খোদাই করে ফেলেছে। এবং ইন্ডিয়া 2014 থেকে যদি বলি, 2014 ইন্ডিয়ার 10টা, ঠিক আছে, ইন্ডিয়া +10 10টা হেরিটেজ সাইট আখ্যা পেয়েছে, ঠিক আছে। তাহলে ইন্ডিয়া সুপার 40 ক্লাবে চলে গেল এই 40টা হওয়ার সঙ্গে সঙ্গে, এবং ধোলাভিরা হচ্ছে এইটার কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল আমাদের। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, এই সুপার 40 ক্লাবে এটা আরেকবার একটু বলবে শর্টে একদম? হ্যাঁ, সুপার 40 ক্লাবটা হচ্ছে যাদের প্রায় 40-এর কাছাকাছি 40টা করে তাদের দেশে এইরকম ইউনেস্কো হেরিটেজ সিটির মানে হেরিটেজ সাইটের আখ্যা যারা পেয়েছে, হ্যাঁ, ইউনেস্কো হেরিটেজ সিটি বা সাইটের আখ্যা যারা পেয়েছে, সেই রকম দেশ 40টা যে দেশ ছিল সুপার 40, মানে কি, যাদের এরকম 40টা করে ইউনেস্কো সাইট রয়েছে যেসব দেশের, তাদের মধ্যে তাদের তালিকায় ইন্ডিয়াও নাম লিখিয়ে ফেললো এই ধোলাভিরা সাইটটা আখ্যা পাওয়ার পরে। ঠিক আছে, সুপার 40 মানে 40টা করে ওই তাদের দেশে ইউনেস্কো মানে হেরিটেজ একটা দেশে 40টা করে মানে হেরিটেজ থাকবে, তাহলে 40টা, তারা সুপার হ্যাঁ, 40 ক্লাবে যুক্ত হতে পারবে। সুপার 40 ক্লাবে জয়েন হয়ে যাবে সে। ঠিক আছে, নেক্সট নাম্বার 8, এটাও অলিম্পিক রিলেটেডই একটা কোশ্চেন। হুইচ নেশন is competing, যদি এটার ইজ দেওয়া যায় না, যখন আমি কোশ্চেনটা টুকেছিলাম আর কি, তখন এটা চলছিল আর কি, ইন দা টোকিও অলিম্পিক্স, টোকিও অলিম্পিক্স। এইবার তোমাদের কিন্তু পদ্মশ্রী যেগুলো হলো, সেই পদ্মশ্রী গুলো একটু দেখতে থাকো, তোমাদের পদ্মশ্রীর ক্লাস কিন্তু করিয়ে দিয়েছি, হ্যাঁ, পদ্মশ্রীটা একটু দেখতে থাকো, পোর্টালে ক্লাসও দেয়া আছে, সেটা আলোচনা করা হয়েছে, দেখো জিনিসটা কি, একদম গোড়া থেকে ধরে ধরে করিয়েছি, এবং অ্যাওয়ার্ড গুলোর পিডিএফও তোমাদের আমি দিয়েছি। আরো সে কি বলবো, সব বলবো। আরওসি এখানে মূলত রাশিয়ান অলিম্পিক কমিটি বা কাউন্সিল, ঠিক আছে, কাউন্সিল আর কি, রাশিয়ান অলিম্পিক কাউন্সিল। এই ব্যাপারটা সম্পর্কে একটু বলে রাখি আগে, তোমরা বুঝতে পারবে না। এই যে একটা আমি টার্মের কথা বলছি, এটা জানো কি আগে আমাকে একটু বলো, তারপর আমার তাহলে বলতে সুবিধা হবে। ডোপিং টেস্ট, এই টার্মটার নাম শুনেছো, ডোপিং টেস্ট? হ্যাঁ শুনেছি, কিন্তু আমি এটা মানে বা এটা ডিটেইলে জানি না, নামটা শুনেছি। ডোপিং টেস্ট কেসটা ওটা কি কোনো ওই কিছু খেলোয়াড়দের করা হয়, খেলোয়াড়দের করা হয় ডোপিং টেস্ট, ঠিক আছে। ড্রাগ ড্রাগ ওই যারা হ্যাঁ, ড্রাগস নেয় কিনা টেস্ট করার জন্য? ড্রাগস না, যে কোনো ধরনের মেডিসিন, হ্যাঁ, যেগুলো করে কি করা যায়, রাতারাতি কাউকে এর ওই মোটা রোগা, বলো। এখানে ওই একজন আছে মানে যারা ওই কুস্তি না একজন আছে যে উনি এর জন্য বাইরে গেছিল, এই ডপিং একদম, টেস্ট ফেল হয়েছিল, নাম ভুলে গেছে, এই কে দিয়ে নাম আছে। হুম। হ্যাঁ, তো এই ডোপিং টেস্ট জিনিসটা কি না, এর একটা কমিটি রয়েছে যাদের উদ্দেশ্য হচ্ছে, সেই কমিটিটা হচ্ছে তোমার WADA, ওয়াডা, হ্যাঁ, ওয়াডা নামক একটা ওয়ার্ল্ডের কাউন্সিল রয়েছে, ওয়ার্ল্ড, যাদের
এই যে ওয়াডা, হুম, ওয়ার্ল্ড অ্যাথলেটস ডোপিং এজেন্সি, ঠিক আছে, ওয়ার্ল্ড অ্যাথলেটস ডোপিং এজেন্সি, এদের একটাই কাজ যে সমস্ত বিশ্বে যে সমস্ত বিভিন্ন ধরনের খেলাধুলা হয় সেখানে নিযুক্ত যে সমস্ত প্লেয়াররা খেলে তাদের ডোপিং টেস্ট করানো, ঠিক আছে। তাদের ডোপিং টেস্ট অর্থাৎ কি না, কোন রকম সে বাজে কোনো একটা বিশেষ ধরনের ড্রাগস, মানে যেটা খেলে রাতারাতি রোগা হয়ে যাওয়া যায়, মোটা হয়ে যাওয়া যায়, লম্বা হয়ে যাওয়া যায়, হ্যাঁ, এই ধরনের ড্রাগস কোনো প্লেয়ার সেবন করছে কিনা, ঠিক আছে। এগুলো কিন্তু মদখোর মাতালদের জন্য নয়, হুম, সেগুলো আলাদা জিনিস, সেটা সবাই খেতে পারে। কিন্তু এই ধরনের নিষিদ্ধ কোনো ড্রাগস, হ্যাঁ, যেগুলো প্লেয়ারদের জন্য নিষিদ্ধ, তুমি আমি খেতে পারি, সমস্যা নেই, কিন্তু তুমি আমি যখন একটা দেশের প্লেয়ার হব বা কোন একটা অলিম্পিক খেলছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, হ্যাঁ, যখন এরকম হবে তখন কিন্তু তুমি যদি ডোপিং টেস্টে ধরা পড়ো যে তুমি কোনো এরকম ওষুধ নিয়ে সেই রকম তোমার পারফরমেন্সে বাড়িয়ে স্কিল বাড়িয়ে নিয়েছো যে তুমি জোরে বল করলেও তুমি ক্লান্ত হও না, ঠিক আছে, জোরে বল করলেই ক্লান্ত হবে, এটাই ন্যাচারাল ব্যাপার, কিন্তু তুমি ক্লান্ত হচ্ছ না, তখন তুমি সেরকম ভাবে কোনো একটা মানে ড্রাগস নিচ্ছ, সেটা কিন্তু এই ডোপিং টেস্টে ধরা পড়ে যাবে, এবং তোমার জন্য যে ওদের কাউন্সিলের যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী তুমি পানিশমেন্ট পাবে বা তোমাকে বহিষ্কার করবে, ঠিক আছে। তো এইটা কি হয়, এবছর যে 2020-র যে অলিম্পিক হয়ে গেল, হুম, 2020-র যে অলিম্পিক হলো, 2021-এ যেটা দেখলাম হলো, ঘটলো আর কি, সেখানে রাশিয়ার বেশ 11 জন মতো প্লেয়ার, হ্যাঁ, রাশিয়ান 11 প্লেয়ার, 11 জনের মতো প্লেয়ার যারা এই ডোপিং টেস্টে ধরা পড়ে, এবং সেই কারণে কি হয়ে যায়, রাশিয়ার যে প্রতিনিধিত্ব করার যে ব্যাপারটা সেটা কি হয়ে যায়, তাদের ক্যান্সেল করে দেওয়া হয়। ক্যান্সেল করে দেওয়া মানে কি, প্লেয়ারদের কিন্তু ক্যান্সেল করা হয়নি, এবং তাদেরকে বলা হয়েছিল যে তোমরা এই যে খেলাগুলোতে যদি কোনো জায়গায় মেডেল ফেডেল কিছু যেত, সেখানে তোমরা রাশিয়ার যে পতাকা, ন্যাশনাল যে ফ্ল্যাগ, রাশিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ তোমরা ক্যারি করতে পারবে না, তোমরা কি করতে পারবে, আরওসি অর্থাৎ রাশিয়ান রাশিয়ান অলিম্পিক কাউন্সিল, হুম, রাশিয়ান অলিম্পিক কাউন্সিলের পতাকা, ফ্ল্যাগটাকে তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে, রাশিয়ান অলিম্পিক কাউন্সিলের ফ্ল্যাগটাকে তোমরা মানে করতে পারবে, কিন্তু রাশিয়ার যে ফ্ল্যাগটা, সেই রাশিয়ান ফ্ল্যাগটাকে তোমরা কোনোভাবে ইউজ করতে পারবে না, মানে ওই যে মেডেল টেডেল জিতলে কি হয়, পিঠে করে এগ নিয়ে ঘোরে না, দেশের পতাকাটা নিয়ে ঘোরে, তারা দেশকে তারা দেশকে প্রতিনিধিত্ব করতে পারবে না। তাহলে অলিম্পিকের মতো খেলায় দেশকে প্রতিনিধিত্ব করতে না পারার মতো অসম্মানজনক ব্যাপার আর কিছু হয় না, হুম, কিন্তু এখানে প্লেয়ারদের তো কোনো দোষ থাকে না, এখানে পুরো দেশটাকে সাসপেন্ড করে দেওয়া হয়, কিন্তু তাদের দেশের যে অলিম্পিক কাউন্সিল আছে, হ্যাঁ, যেমন যদি আমাদের দেশের হয়ে যদি কিছু হতো, তাহলে আমাদের দেশে পতাকা সেখানে আর আমরা নীরজ চোপড়া পতাকা তুলতে পারতো না, হ্যাঁ, কিন্তু সে প্রাইজ পেতো, কিন্তু সেখানে পতাকা বলতে কি থাকতো, আমাদের যে আইওএ, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, তার যে পতাকাটা রয়েছে, হ্যাঁ, সেটা সে বিয়ার করতে পারতো, ঠিক আছে, দেশের কাউন্সিলের যে অলিম্পিক কাউন্সিলের যে মানে এটা আছে সেটা বিয়ার করতে পারবে। বা ধরো বিরাট কোহলির মধ্যে বুমরা, জাসপ্রীত বুমরা, একবার নাম শুনেছো তোমরা, ইন্ডিয়ান ক্রিকেটার যার হাত ভাঙে না, হ্যাঁ, স্ট্রেট বল ফেলে, ইয়র্কার স্পেশালিস্ট, তো উনি একবার ডোপিং টেস্টে ধরা পড়েছিলেন, তো সুতরাং সেখানে তিনি তখন ইন্ডিয়ার জার্সি পরে নামতে পারেননি, কিন্তু তিনি খেলেছিলেন, কিভাবে খেলেছিলেন না, বিসিসিআই এর জার্সি পরে, ঠিক আছে, বিসিসিআই এর জার্সি পরে কিন্তু অনেক জায়গায় খেলেছেন, তখন কিন্তু তিনি কোনোভাবে তাকে ইন্ডিয়ান ফ্ল্যাগ বা ইন্ডিয়ান জার্সি পরার অধিকার দেয়া হয়নি, ঠিক আছে। তো এই কিন্তু হচ্ছে, তাকে খেলা থেকে বার করে দেয়নি। জাতীয় দল থেকে বার করবে না, সাসপেন্ড করবে তোমাকে, ঠিক আছে, বার তা করে দেবে না, করবে কি সাসপেন্ড করে? করবে 2 বছর 3 বছর এরকম একটা ওদের রেগুলেশন অ্যাক্ট রয়েছে, সেই অনুযায়ী সাসপেন্ড করবে, সেই টার্মটা কেটে গেলে আবার সে জয়েন করতে পারবে, ঠিক আছে। কারণ এরকম যদি এরকম নিয়ম না থাকে, তাহলে আমি আমার মানে প্রচুর স্পিডে বল করছি, দেখা গেল আমি করতে করতে এরকম ড্রাগস নিয়ে নিয়ে আমি দেখা যাচ্ছে 200 কিলোমিটার পার আওয়ার গতিতে বল করছি, মানে 200 কিলোমিটার বল করা মানে তো ব্যাটসম্যান দেখতেই পাবে না, ব্যাটসম্যান কেন,
ওদিকের প্লেয়ার ক্যামেরাম্যানই দেখতে পারবে না, স্লো মোশনের দূরের কথা। হ্যাঁ, এইসব কিছুই দেখা যাবে না। তাহলে সেটা যদি হয়, তাহলে তো মানে বিভিন্ন অসৎ মানে উপায় আচরণ করা হচ্ছে, সেগুলোকে মানে ইউজ করা হচ্ছে, সেটা করা যাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তো তাহলে হুইচ নেশন ইজ কম্পিটিং ইন দ্য টোকিও অলিম্পিক্স আন্ডার দ্য আরওসি? আরওসি অর্থাৎ রাশিয়ান অলিম্পিক কাউন্সিলের হয়ে প্রতিনিধিত্ব বা রিপ্রেজেন্টেশন করেছে নিজেদেরকে কারা? রাশিয়া। হ্যাঁ, রাশিয়া আরওসির হয়ে কম্পিট করেছে, কিন্তু রাশিয়া নিজের দেশের হয়ে কম্পিট করতে পারেনি এই কারণে। ঠিক আছে, এইবার এই যে ওয়াডার যদি হেডকোয়ার্টারের কথা বলে, এই ওয়াডার হেডকোয়ার্টারটা কোথায়? এই ওয়াডার হেডকোয়ার্টার জানা আছে? মন্ট্রিয়াল, না। কানাডার মন্ট্রিয়াল। খুব সুন্দর একটা সিটি মন্ট্রিয়াল। এবং এরা যদি কোন সালে বলো মানে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে 1999। ঠিক আছে, 1999। ওকে, চলো নেক্সট। নাম্বার 9। Next, who became the first Indian to win a tennis single match in the Olympics? সাইনা নেহওয়াল। দেখা যাক কোশ্চেনটা শেষ হোক। আফটার 1996। ওই নামটাই জানো, ওই জন্য বলে দিলে নাকি? না, আমি তো ওই 2000, ওটা উনি করেছিল। তুমি, আমার যেটুকু মনে আছে ব্রোঞ্জ জিতেছিল। দেখো, টেনিস সিঙ্গেলস 19, সেটা কোথায়? সেটা এমনি জিতেছে, কিন্তু অলিম্পিকের কথা বলেছে। দেখো, অলিম্পিকে, মানে সিন্ধু হবে। হ্যাঁ অলিম্পিকে মানে জিতেছে। ফিমেল কি? যে কেউ ফিমেল হতে না পারে, মেল? কিছু বলে দেয়নি। ও ফিমেল নামটা ইয়ে হবে, ওই যে এল দিয়ে নাম আছে। আরে ওই যে সিন্ধু। এল শেষে আছে, লিয়েন্ডার পেস। কি লিন্ডার না লিন্ডার। ওগুলো আমি ফেমাস একটা নাম জানো তো? আমি একটা কন্ট্রোভার্সি নিউজ আচ্ছা, দেবো। নাম 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 মানে অপশন দিলে পারা যাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মেল ফিমেল বলেনি তো। সুস্মিত ধিংরা, বলদেব সিং, সুমিত নাগল আর কি, টিএন রয়। বলো। তারা ডিফিকাল্ট আছে, কিছু বলতে পারছি না। কনফিউজ? পারবো না এটা আমি। আচ্ছা, এটা অ্যান্সার হবে সুমিত নাগাল আর কি। ঠিক আছে, 1996 এর পরে অলিম্পিকে টেনিসের সিঙ্গেল, হ্যাঁ টেনিস সিঙ্গেলে জিতেছেন সুমিত নাগাল। ঠিক আছে, 2020-তে জিতলো সুমিত নাগাল। ইনি কিন্তু টেনিস সিঙ্গেলস, ঠিক আছে টেনিস সিঙ্গেলসে এতদিন পর ভারত একটা মেডেল পেলো এবং জিতলো। ঠিক আছে, নেক্সট, আজকের লাস্ট ওয়ান।
researchers have discovered the fossil of the modern crocodile's ancestor ancestor মানে কি পূর্ববর্তী মানুষ, মানে হুম তোমার হুম দাদুর দাদুর দাদু এরকম আর কি। ancestor in which nation, মানে বর্তমানে যেটা আমরা মডার্ন আধুনিক কুমির বলছি, তাদের মানে পূর্বপুরুষ মানে পূর্বসূরি যে একটা যারা কুমির হিসাবে প্রজাতি হিসাবে ছিল, হ্যাঁ, তাদের একটা জীবাশ্ম পাওয়া গিয়েছে, এবং সেটা কোন দেশে পাওয়া গিয়েছে আর কি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ট্রাই করো। রিসার্চাররা খুঁজে বার করেছেন একটা ফসিল, ঠিক আছে, এখনকার যে ক্রোকোডাইলটা দেখা যায়, হ্যাঁ, কুমির দেখা যায়, এর এর একদম অ্যানসেস্টার, তাদের একটা ফসিলস পাওয়া গিয়েছে, এবং সেটা কোথায় পাওয়া গিয়েছে। লাস্ট কোয়েশ্চেন আজকে। পারা যাবে? বলে দেবো? বলে দিন বলে স্যার। দাও। আচ্ছা, হ্যাঁ। এটা পাওয়া গিয়েছে তোমার চিলিতে, ঠিক আছে, এটা পাওয়া গিয়েছে চিলি, চিলিতে পাওয়া গিয়েছে। এবং এই যে ফসিলটা পাওয়া গিয়েছে, এটা বলছে 150 মিলিয়ন ইয়ার্স এগো, 150 বাপরে। মিলিয়ন ইয়ার্স এগো, 150 মিলিয়ন বছর আগে। 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ, তাই না? হুম হুম ক্যালকুলেট করো, ক্যালকুলেটর ভেঙে না যায়, ঠিক আছে। তো 150 মিলিয়ন বছর আগের কার্বন ডেটিং করে পাওয়া গেছে যে 150 মিলিয়ন বছর আগের জীবাশ্ম এটা, ঠিক আছে। এবং যেটা হচ্ছে এর স্পেসিসের নাম হিসাবে যেটা বলা হচ্ছে, এর যে স্পেসিসটার নাম কি বলছে, যেটা মানে যে প্রজাতির আর কি, সেটা হুম। হচ্ছে, আমি নামটা লিখে দিচ্ছি, উচ্চারণ করার দায়িত্ব তোমাদের দিলাম, ঠিক আছে। নাও। বাবারে, শেষই তো হচ্ছে না, এত বড় একটা স্পেলিং লিখে রাখতে হবে। বাবা না, মা। এটা আসবে না। এটা কি আমাদেরকে হ্যাঁ, মুখস্থ রাখতে হবে? এটা আসবেই না। এটা এটা লিখবো আসবে না না, আমি বাবা। এক্সট্রা ইনফরমেশন হিসাবে দিয়ে দিলাম, যেহেতু আমি সবগুলো ডেসক্রিপটিভ ভাবে ওয়েতে আলোচনা করছি। হুম 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 মানে এই নামটা হয়তো তোমাদের আসবে না, এই নামটা দিয়ে বললো এই স্পেসিসের একটা এই স্পেসিসের একটা ক্রোকোডাইলস এর পাওয়া গিয়েছে, সেটা কোথায় পাওয়া গিয়েছে। তোমাকে বললো না যে ক্রোকোডাইলস এর অ্যানসেস্টার সেটা, বা শুধু স্পেসিসটার নাম বললো, ঠিক আছে। এই স্পেসিসের একটা মানে নর্মাল একটা জীবাশ্ম, সেটা কোন ক্যাটাগরি বা কোথায় পাওয়া গিয়েছে, ঠিক আছে। সবগুলোই জেনে রাখা ভালো এক্সট্রা, কোথা থেকে কোশ্চেন আসবে তো বলা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে হুম। কি একটা বিচ্ছিরি হবে, বুরকেসুকাস মিলিং ব্র্যান্ডেনসিস মালিং উচ্চারণে ঘুরে ব্র্যান্ডেনসিস, যাচ্ছে। ঠিক আছে, এরকম একটা বিচ্ছিরি মানে একটা নাম। এটা হচ্ছে এই প্রজাতিটা এটা। আর নেক্সট আমি আগের যে এটা রাখলাম, সুমিত নাগাল, এটা সম্পর্কেও একটা বলার আছে, ওটা যেটা মানে মঞ্জিতা বলছিল আর কি, যে ওর একটা ফেভারিট হিরো আর কি লিয়েন্ডার পেজ, ঠিক আছে।
এই যে আমার লিয়েন্ডার ফেভারিট পেজ, নয়, আমি শুনেছি এই উনি লিয়েন্ডার পেজ জিতেছিল। অ্যাকচুয়ালি আমি বানানটা ভুল লিখলাম। হুম, লিয়েন্ডার পেজ, যেটা এর আগে যিনি মানে 1996 এর আগে যে ব্রোঞ্জ পেয়েছিলেন, ব্রোঞ্জ জিতেছিলেন, কি জিতেছিলেন, ব্রোঞ্জ, মানে 1996 এর আগে লাস্ট। লাস্ট উনি জিতেছিলেন। তারপরে এই সুমিত নাগাল জিতলো এই অলিম্পিকে 2020 ব্রোঞ্জ। ঠিক আছে, এই ব্রোঞ্জ পেয়েছিলেন কোন কোন অলিম্পিকে, আটলান্টা অলিম্পিকে। ঠিক আছে, আটলান্টা। স্যার আর একজন এই 16 বছর বয়স থেকে খেলা শুরু করেছিল না ইনি? হ্যাঁ, ইনি অনেক ছোটবেলা থেকে করেছেন, বাট আমার এক্সাক্ট এজটা এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, তো ইনি আটলান্টা অলিম্পিক্সে লাস্ট ইন্ডিয়ার হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন অলিম্পিক্সে। ঠিক আছে, এই সিঙ্গেলসে। তারপরে 1996 এর পরে সুমিত নাগাল এই 2020-তে জিতলো। ঠিক আছে, তো আজকে মোটামুটি আমরা এই 10টাই দেখলাম। হুম, তো এগুলার পিডিএফ তোমরা পেয়ে যাবে। আর নেক্সট দিন আরো কিছু পিডিএফ আমরা, আরো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো। আর স্ট্যাটিক জিকে যে পার্টটা তোমাদের একটু বাকি রয়েছে, একটা পার্ট আমি করিয়ে দেবো, যেটা শুধু সিকে জিকে সি এর পার্ট নয়, হ্যাঁ, বা স্ট্যাটিক জিকের পার্ট নয়, যেটা আমাদের পার্লামেন্ট যখন আমরা পলিটিতে পড়বো সেখানেও কিন্তু এগুলো আসবে। ঠিক আছে, সেই জায়গাটাও কিন্তু আচ্ছা। আমাদের দেখতে হবে। ওকে, তো আজকে তাহলে আমরা মোটামুটি এই পর্যন্তই রাখছি। হুম, ওকে, আর নেক্সট ডে আমরা বাকিগুলো দেখবো অবশ্যই। ঠিক আছে, সোমবার তাহলে কি কি মানে কোনটা কোনটা ক্লাস হবে তুমি কালকেই জানাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কালকে আমরা ফিক্স করে দেব জিনিসটা। ফিক্স করে দেওয়ার পরে আমরা এটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, যে কোন পর্যন্ত আচ্ছা, হবে, সেটা আমরা ঠিক আছে, ডিসকাস করব অবশ্যই। ঠিক আছে। ঠিক আছে, ওকে, তো চলো আজকে আমরা তাহলে এই পর্যন্তই রাখছি। ঠিক আছে, লিভ করে গেলাম। ওকে। ওকে।